Hi everyone. It's a pleasure. আপনি ভালো আছি, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে। Thank you so much. আপনাকে আমাদের পাওয়া অনেক অনেক বড়, সুতরাং আমাদের অন্তর থেকে ন্যাশনাল এডুকেশন ফোরাম অন্তর থেকে আমাদের ভক্তিভর ভালোবাসা, প্রণাম। I'm honored. Thank you so much. এবং কৃতজ্ঞতা স্বীকার। আমিও কৃতজ্ঞ, কারণ এডুকেশনের সঙ্গে গীতাঞ্জলি একটু আগে যেটা বললো যে আমরা বিশ্বাস করি যে আমি আসার আগে যাদেরকে দেখলাম তারা ডিরেক্টলি যে শুধুমাত্র পড়াচ্ছে তা নয়, কিন্তু তারা পড়াচ্ছে। সো এডুকেশন ইজ এভরিওয়্যার। তাই আমার মনে হয় যে আমি কৃতজ্ঞ এরকম একটি প্ল্যাটফর্মে আমাকে আসতে বলা হয়েছে এবং আমি এখানে এসে আমার শিক্ষাকে দেখার যে পার্সপেক্টিভ সেটা শেয়ার করার জন্য কিছু সময় পাবো বলে। একদমই আমরা সত্যি কে পেয়ে সত্যি মন থেকে আপ্লুত এবং ধন্যবাদ। আপনার নিজের অভিজ্ঞতা এবং এই সুন্দর পথ চলার কিছু মোমেন্ট আমাদের সঙ্গে যদি একটু ভাগ করে নেয়, একটু বাক্য শ্রবণের জন্য। আমি প্রফেশনালি একজন অ্যাক্টর। আমার জার্নি কলকাতা থেকে নয়, সে শুধু শিলিগুড়ি থেকে শুরু হয়েছে। আমার বড় হওয়া ভীষণ মধ্যবিত্ত একটি ফ্যামিলিতে। আমার বাবা পুলিশে ছিলেন। তারপর কবিতা আবৃত্তির সাথে আমার খুব ছোটবেলা থেকেই আমার একটা ইনক্লিনেশন ছিল টুয়ার্ডস রিসাইটেশন। তো এই কবিতা বলতে গিয়ে মনে হয়, প্রত্যেকটি লাইন বলতে গিয়ে মনে হয় যে আচ্ছা আমাকে তো বিশ্বাস করে বলতে হচ্ছে। মানে যখন আমি কোনো one more unfortunate weary of breath rushed importunate gone to her death, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, এই লাইনগুলো যখন বলছি তখন মনে হচ্ছে যে আমাকে তো এই কথাগুলো বিশ্বাস করে বলতে হচ্ছে, প্রাণবন্ত হবে না। এবার এই কথাগুলো বিশ্বাস করতে করতে একটা সময় মনে হলো আচ্ছা তার মানে এই কথাগুলো তো সবকটা আমার কথা নয়। বিভিন্ন কবির বিভিন্ন সাহিত্যিকের লেখা লাইন যখন আমি বিশ্বাস করে বলছি তখন আমার মধ্যে সেই বোধটা জন্মাচ্ছে। তারপর একটা সময় বললো যে বাহ ভাল লাগছে কবিতা শুনতে, সেই জায়গা থেকে আত্মবিশ্বাস তৈরি হলো। এক্সপেরিয়েন্স, স্যার একটু আগে বলে গেলেন যে এক্সপেরিয়েন্স আমাদের একমাত্র চাবিকাঠি এগিয়ে যাওয়ার। আমরা জীবনে যদি কোনো হার্ডল আসে সেই এক্সপেরিয়েন্সটা লেসন, আর যদি জয়ী হই তাহলে তো বুঝে গেলাম কি করে আমাকে সাকসেসফুল হতে হবে। সো সেইখান থেকে ওই কবিতা আবৃত্তি থেকে ধীরে ধীরে মনে হলো বাহ আমার তো মনে হয় আমি অভিনয়টা করতে পারবো। তারপর যখন কলকাতায় এলাম ফর এডুকেশন এবং তখন আমার স্টাডিজ কমপ্লিট হয়নি, তারপর যখন এই প্রফেশনের সুযোগ পেলাম তখন আমার সহকর্মীরা, আমার সিনিয়ররা যারা আমার থেকে আরো অনেক বেশি সাকসেসফুল, যাদেরকে দেখে আমরা একসময় বড় হয়েছি, তারা যখন বলে পৌষ্পিতা হচ্ছে, তখন আরো বেশি করে তৈরি হলো, আত্মপ্রত্যয় তৈরি হলো, বিশ্বাস তৈরি হলো। তখন মনে হলো যে ওকে তাহলে আমি পারবো। তো এইটাই জার্নি। আমার মনে হয় যে কম বেশি যে কোনো ফিল্ডে, মানে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত, যারা ডিরেক্টলি এডুকেশনের সঙ্গে যুক্ত, যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা অভিনয়, যারা আজকে মানে আমরা ফ্লাই করছি, যারা উড়াচ্ছে, ক্যাপ্টেন, যারা ট্রেন চালাচ্ছে, ইন এভরি প্রফেশন আমার মনে হয় এই হার্ডেল, একটা সাটল হার্ডেল থাকা ভালো। কারণ যদি কোথাও একটা গিয়ে আমি 100% পেয়ে যাই না, আমার কোথাও একটা মনে হবে যে আচ্ছা আমি তো সব ঠিক, কিন্তু কোনোদিন আমরা সব ঠিক হতে পারি না। ওটা যে বাসনা সেটা একদম ওইটা নিভে যায়। আমাদের শিল্পীদের একটা কথা হয় যে ডিসস্যাটিসফ্যাকশন আমাদের পরের ভালো কাজের একটা আগুন। একজন শিল্পী, আমি অভিনয় করার পর আমার যদি মনে হয় বা এই শটটা আমি দারুণ দিলাম, আমার জাস্ট মানে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না, সেই দিন আমার ভেতরের শিল্পীটা মরে গেছে। ক্রিয়েটিভ মেনোপজ যেটাকে বলে, একদম ঠিক একেবারে। তাই জন্য কবিগুরু বলেছেন আরো বেদনা দাও মরে আরো চেতনা। যত বেদনা তত চেতনা, তত আরো বৃদ্ধি। তার কারণটা হচ্ছে যে আমি যত দুঃখ পাবো বা আমি যত কষ্ট পাবো, যদি আমি এমপ্যাথেটিক হই, মানে আমি পৌষ্মিতা নই, আমি একটা থার্ড পার্সপেক্টিভ যেটা থেকে আমি পৌষ্মিতা মেয়েটিকে দেখতে পাচ্ছি। সে মেয়েটি প্রচন্ড কাঁদছে, সে কেন কাঁদছে? আমার বাড়িতে কোনো প্রিয়জনের মৃত্যু সংবাদ পাওয়ার কান্না, আমার বন্ধু বিচ্ছেদের কান্না আলাদা, আমার মন খারাপের কান্না আর আমার খুশির কান্না আলাদা। তো আমি যদি এমপ্যাথেটিক হয়ে একটি বাইরে গিয়ে এই পৌষ্মিতাকে দেখতে পাই যে সে এখন এইভাবে কাঁদছে, তার মানে তার কি হয়েছে? তার বাড়িতে কেউ মারা গেছে, না সে তার সঙ্গে তার বন্ধু বিচ্ছেদ হয়েছে,
তার মানে আমি কিন্তু অভিনয়ের ওই অভিপ্রকাশটা শিখছি। আমি কিন্তু শিখছি যে এইরকম কোনো পার্ট যদি আমাকে অন ক্যামেরা করতে হয় তাহলে হাউ উইল আই রিঅ্যাক্ট। ওইটাই আমার শিক্ষা। তাই আমাদের জীবনে যত লেয়ার্স অফ সরোজ থাকবে তত আমরা শিল্পী হিসেবে নিজেদেরকে আরো বেশি করে এনরিচ করতে পারবো। কোথায় অতিরঞ্জিত কোথায় মার্জিত সেই ভাবটা আমরা। আর জীবন বোধ তৈরি হয় না দুঃখ না পেলে, কষ্ট না পেলে। কারণ কষ্টটাকে আমরা খুব একটা মার্জিনালাইজ করে দেখি। আসলে মানে আমার কথা হচ্ছে যে কষ্টটা যদি একটা কর্নারেই থাকবে তাহলে তো আলাদা করে পেতে হবে। প্রতি মুহূর্তে কষ্ট পাওয়া কেন, প্রতি মুহূর্তে ভালো থাকা কেন? মানে আমরা যেরকম অভিমান করি, যেরকম ভালো থাকি, যেরকম হাসি, ঠিক সেরকম কষ্টটা আমাদের একটা পার্ট অফ লাইফ। সেটাকে আমরা ভীষণ ভীষণ মানে আনন্যাচারালি ফিল করার চেষ্টা করি। আচ্ছা কষ্ট পাচ্ছি কাউকে বলা যাবে না, আচ্ছা কষ্ট পাচ্ছি শেয়ার করা যাবে না। কেন? আমি খুশি হলে যদি শেয়ার করতে পারি তাহলে কষ্ট হলে কেন পারি না? জন্ম তো সেই জন্য দুঃখ এবং সুখ উভয়ই পরস্পর দ্বৈত অনুভব, দুটোই এক্সপেরিয়েন্স, যেটাকে আমি খুব আনন্যাচারালি ফিল করার চেষ্টা করব, যেটার সঙ্গে আমি খুব মানে রেখে ঢেকে ডিল করব। লজ্জার ব্যাপার একটা, সেইটাকে আমি এক্সপেরিয়েন্স করতে পারবো না, সেটাকে কোনোদিনই ফেস করতে পারবো না। আর যতক্ষণ না ফেস করছি ততক্ষণ ওটাকে আমি পরের বারের জন্য লেসন তৈরি করতে পারবো না, শিখতে পারবো না। রাইট রাইট, একদমই তাই। আচ্ছা, আপনি তো শুধু অভিনেত্রী নন, আপনি চলচ্চিত্র নির্দেশক বোধহয়, আর আপনি প্রযোজক। তো এই যে এতগুলো ভূমিকা একা নারী হিসেবে পালন করে, তার জন্য আপনার যে অনুভূতি বা আপনার ভাবনা চিন্তা যদি আমাদের একটুখানি সিস্টেমেটিকলি, যেটা মানে আমাদের এডুকেশন সিস্টেমে অন্তর্ভুক্ত করে যদি আমাদের একটু আলোকপাত করে যে কিভাবে আপনি সমস্ত সমন্বয় সুন্দরভাবে অতিবাহিত করেন। প্রথমত আমি এই যে তিনটে সত্তা, মানে আপনি যেটা বললেন, অ্যাক্টর, রাইট, ফিল্ম মেকার, মানে পরিচালক, রাইট, প্রোডিউসার মানে প্রযোজক, এই তিনটে সত্তাকে আমি আলাদা করে দেখি না। এই তিনটেই আমি। কারণ ওই যে আমি বললাম যে আমার জার্নিটা স্টার্ট হয়েছিল বিশ্বাস থেকে। মানে আমি প্রথমে বিশ্বাস করেছিলাম যে আমি পারবো, তাই আমি বিশ্বাস করেছি যে আমি পারবো। আমি একটি প্রোডাকশন হাউস তৈরি করে, প্রোডাকশন হাউসকে অর্গানাইজেশন তৈরি করে সেখানে আরো 4 জন মানুষ আমার হয়ে কাজ করবে, তাদেরকে পরিচালনা করতে পারবো। আপনি দেখুন সবটাই কিন্তু একটা, আমি একটু ভেঙে বলি তাহলে। নিশ্চয়ই। আমি যখন ক্লাস নিতাম অনেক দিন আগে, আমার সঙ্গে গীতাঞ্জলির যে জায়গা থেকে আলাপ, গুরুকুল বলে একটি প্ল্যাটফর্ম, সেখানে গীতাঞ্জলি টিচার্স ট্রেনিং করাতো, আমি অ্যাক্টিং মডেলিংটা করাতাম। তো সেইখানে আমি আমার স্টুডেন্টদের বা যে কোনো সময় আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে অ্যাক্টরস আমরা সবাই, ঠিক ঠিক, যখন আমরা ঘুমোই সেই সময়টুকু বাদে, কারণ সেটা আমাদের সেলফ। বাকি যখন আমি উঠলাম ঘুম থেকে, আমি মাকে গিয়ে হাই গুড মর্নিং বলি না, মাকে গিয়ে বলি গুড মর্নিং, তারপরে আমি জানি আমার মায়ের সঙ্গে আমাকে কি করে অভিনয়টা করতে হবে। মানে আমি বলছি অভিনয়, কিন্তু বাকিরা জানে যে হাউ টু বিহেভ। আবার যখন কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়, হাই গুড মর্নিং, যখন কোনো কোম্পানির আমার কোম্পানির কোনো আমার এমপ্লয়ের সঙ্গে দেখা হলো, হাই গুড মর্নিং, ও বলল গুড মর্নিং ম্যাডাম, ও জানে যে হাউ টু রিঅ্যাক্ট। তার মানে আমরা প্রত্যেকেই একটু, যদি আমি এই জায়গাটা খুলে দিই, তাহলে আমরা প্রত্যেকেই জানি যে কার সঙ্গে আমরা কিভাবে বিহেভ করব। তার মানে প্রথম লেসনটা কিন্তু অভিনয়ের এখান থেকে, বিহেভিয়ার। ঠিক আছে? মানে আমি যখন মায়ের সামনে, তখন আমি সন্তানের মতো করে অভিনয় করছি। আমি যখন আমার মানে ওয়ার্ক জোনে, তখন আমি কো অ্যাক্টরসদের মতো অভিনয় করছি। তাই এই যে তিনটে সত্তা, এই তিনটে আলাদা নয়, আলাদা না, এগুলো সবই সম্মিলিত হয়েছে। আমি যখন ছবি ডিরেক্ট করছি, তখন আমি লাইনটা ওখানে, হ্যাঁ একটু সরি। আচ্ছা তুমি না এতটা কেঁদো না, তুমি ভাবো যে তোমার বাবা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই তোমার কিভাবে কাঁদা উচিত, ভাবো, ঠিক? এটা ডিরেক্টর। আচ্ছা শোন না বলছি, সিনটা না 10টা সিন, 2টোর বেশি লেখা রাখিস না, প্রোডাকশন বাজেট করেছে প্রোডিউসার্স, রাইট? সো আমি বলছি যে বিহেভ, জাস্ট বিহেভ। মানে এই যে আমি অ্যাক্টর, একজন ডিরেক্টরের সামনে, হ্যাঁ স্যার একটু বলবে, আমি না ঠিক বুঝতে পারলাম না, আরেকবার একটু বলবে, হ্যাঁ ওকে,
আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি। একজন ডিরেক্টরের সামনে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর, ঠিক ঠিক, কিন্তু আমি যখন ডিরেক্টর তখন আমি বলছি, তখন অধিপত্য দিও একটুখানি। হ্যাঁ, আর যখন আমি প্রোডিউসার মানে আমি কন্ট্রোলিং দি হোল ফিনান্স, তখন আমি একটু দেখে হ্যাঁ, আমি জানি তুই পারবি, ঠিক পারবি, ঠান্ডা মাথায় সবাই ঠান্ডা মাথায়। সো এইটা হচ্ছে আমার মধ্যেই আছে, আমি বিশ্বাস করেছি আমি পারবো, তারপর আমি তৈরি করেছি। আমি তৈরি করে বসে নেই এবার আমি হাউ টু ডিল আমি কিভাবে ভাববো, আমি আগে আমি বিশ্বাস করেছি। তাই আমার একটাই বক্তব্য যে আমরা কোনো কাজকে আগে সাধনা করব, নিশ্চয়ই সমর্পণ করছি, সাধনা করছি তো আমাদের আমি আগে সাধনাকে, একদমই তাই। তারপর সেই সাধনার ফল হিসেবে আমি সেই বিশ্বাসটা অর্জন করব, তারপর আমি সেটা করব। একদম বলেছেন, একদম মূল মন্ত্র হচ্ছে বিশ্বাস। মানে ঠাকুর বলেছেন না, বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর। একদম একদম। আপনার শেষ প্রশ্ন হচ্ছে যে এই টক এবং এই ন্যাশনাল এডুকেশন বলবে কিরকম অভিজ্ঞতা হলো আপনার, এবং তার থেকে একটু যদি আমাদের আলোকপাত করেন। সেটা তো আমার মানে এক্সপ্রেস করার ধরন দেখেই বোঝা যাচ্ছে। একদমই, অভিনেত্রীদের আর এক্সপ্রেশন আর দরকার নেই, কারণ অভিনেত্রীদের ভাব ভঙ্গি এবং কথা বিনা কথাতেই আমরা বলি, আপনারা মানে আপনি আরো ভালো জানবেন, যেমন আপনারা বলেন যে ডায়ালগ ইজ দ্য লাস্ট রিসর্ট। দক্ষ অভিনেত্রী মুখ চোখের এবং দেহ কাঠামো ভঙ্গি, আমাদের আরেকটা শব্দ আছে, একটি ওয়ার্ড আছে, লাইন বিটুইন দ্য লাইনস, মানে আমি যে কথাটা বললাম আর যে কথাটা বললাম তার মাঝে যে কথাটা বললাম, রাইট। সো এইটাই লাইন বিটুইন দ্য লাইনস, এইটাই আমাদের প্লে করতে হয়, বাকি কথা তো সব আমি যে চরিত্রটি এখন প্লে করছি, এই চরিত্রের মোরালেস কাছাকাছি চরিত্র বাকি 10টা সিরিয়ালেও হচ্ছে, কোথায় আলাদা ওই লাইন বিটুইন দ্য লাইনস, রাইট। আর এর টক নিয়ে তো আমার নতুন করে কিছু বলার নেই। আজকে মানে ফিউচার জেনারেশনের দিকে তাকালে বোঝা যায় আই এম টকিং অ্যাবাউট দি মেজরিটিজ, তারা সুপারফিশিয়াল হয়ে যাচ্ছে, কারণ তাদের হাতের সামনে ফোন এবং রিলস, অত্যন্ত জঘন্য একটি মানে কি বল মিডিয়াম অফ এক্সপ্রেশন। মানে কেন নাচছে, কেন গাইছে, কেন গাচ্ছে আমি জানি না। আমি ডেডলি এগেইনস্ট উইথ দিস রিলস। তাই যে এই ফিউচার জেনারেশন যারা সত্যি সত্যি এর পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে চাইছে তাদেরকে আমার সাধুবাদ, এবং ফিউচার জেনারেশনদেরকে ডিল করতে হচ্ছে যে সমস্ত টিচারদের, তারা এইখানে কোলাবোরেট হয়েছে, রাইট। সো আজকের দিনে দাঁড়িয়ে গীতাঞ্জলি সবসময়ের জন্যই আমার কাছে ভালোবাসার একটি নাম, হ্যাঁ নিশ্চয়ই, এবং ও সবসময় এমন একটা ঘটনা ঘটায় যেটা আউট অফ দ্য বক্স, অ্যাবসলিউটলি আউট অফ দ্য বক্স। এবং এই এর টকের জন্য গীতাঞ্জলিকে আমি জানি না আমি কিভাবে পাশে থাকবো, সর্বার্থে আছি, কারণ আমি দেখতে চাই এই এর টক মানে ন্যাশনাল এডুকেশন ফোরামের এই এর টক একদিন ন্যাশনাল প্ল্যাটফর্মে, মানে আমরা দিল্লি মুম্বাই কলকাতা সহ দিল্লি মুম্বাই এবং মানে আমার ধারণা বিশ্বের যে কোনো জায়গা থেকে হওয়া উচিত, কারণ একটাই যে এই যে ভোলাটাইল সাইকোলজি অফ স্টুডেন্ট, হ্যাঁ মানে কে কি ভাবছে আমরা কিছু জানি না। মানে আমি যে এখানে কথা বলছি, এখানে যদি টিচারদের বদলে স্টুডেন্টদের বসিয়ে দেওয়া হতো তাই এতক্ষণে 4টা রিল দেখে নিতে হতো হয়। হ্যাঁ মানে জঘন্য, এই যে এইটা থেকে টেনে বের করে আনা, তার জন্য যে একটা প্রচন্ড বইয়ের প্রতি আমাদেরকে একনিষ্ঠ হতে হবে, এবং বাজার মানে বাইরে গেলে কেউ বই মেলায় যায় খেতে আর সেলফি তুলতে আর রিল করতে, মানে বই মেলায় ওড়না উড়িয়ে রিল করতেও দেখেছি আমি, হ্যাঁ মানে কিছু বলার নেই। তো এইটা থেকে এইটাকে পুরো বের করে সমুদ্রের মাঝখানে ছুঁড়ে ফেলে দিতে হবে, যেখান থেকে আর কোনোদিন এই সুপারফিশিয়ালিটিকে কেউ খুঁজে পাচ্ছে না। এইটা একমাত্র এডুকেশন পারে, একমাত্র, মানে কোনো সাবস্টিটিউশন নেই। এই এনলাইটমেন্টের কোনো এডুকেশন একটা ম্যাজিশিয়ানের মতো, যে এক্সপেরিয়েন্স করে সেই জানে হাউ টু ডিল উইথ, আর যে বসে বসে দেখছে সে জানে না, তাকে ইলিউশন মনে হবে। তাই ম্যাজিকটা শিখতে হবে বাই এডুকেশন। তাই গীতাঞ্জলিকে সাধুবাদ এবং এডটক ন্যাশনাল এডুকেশন ফোরামকে সাধুবাদ, এটা চলতে থাকুক। আর এডটক বছরে একটা করে নয়, আমার ধারণা কোয়ার্টারলি হওয়া উচিত, বছরে 4 বার, এবং যেখানে টিচার্সরা এসে একে অপরের সঙ্গে আলোচনা করবে যে আমরা আমাদের ফিউচার জেনারেশনকে কিভাবে ডিল করব, এডুকেশন সিস্টেমকে কি করে আর উন্নত করব, যাতে ফোনের দিকে নয়, ঠিক সুপারফিশিয়ালিটির দিকে নয়, আমরা যাতে বইয়ের দিকে আবার করে স্টুডেন্টদেরকে ফেরানো যায়। দ্যাটস ইট। অনেক ধন্যবাদ।